যারা ঢাকা বোর্ডের স্টুডেন্ট আছো বা দিনাজপুর বোর্ডে আসো, তারা এটা বড় করে দেখতে পারো। দেখো তোমাদের এই যে প্রশ্ন দুটো এসেছে, এখানে 8 নাম্বার, এখানে 4 নাম্বার, সেটা সংঘর্ষের ওপর। এত বড় ব্লান্ডার আমি কখনো দেখিনি। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ইবিডিতে স্বাগতম। আমি অর্ণব ঘোষ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা লেখা আছে এখানে, আশা করি বোঝা যাচ্ছে যে ভুল ফিজিক্স শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করছে আমাদের। আমি এখানে স্পেসিফিকভাবে কিছু কথা বলতে চাই। আসলে ভুলের যে অবস্থা, ধারাবাহিকতা যেভাবে ছেয়ে আছে, সেটা যদি একবারে মানে বোর্ড লেভেল, এক্সাম লেভেল পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে কতটা ভয়ানক হতে পারে বিষয়গুলো, সেটা একটু দেখুন। আমি কথা বলবো স্পেসিফিকভাবে এবার রাজশাহী বোর্ড 2026-এ আসা, এই রাজশাহী বোর্ড 2026-এ আসা ফিজিক্সের কোশ্চেন। দেখো দুটো ফিজিক্সের কোশ্চেন আছে এখানে। আমি এখানে নিয়ে এসেছি, এটা ঢাকা বোর্ড, এটা এসএসসির কোশ্চেন, এটা এসএসসির, দুটো এসএসসির। আমি একটু বলে দিই, এই দুটো কোশ্চেনই এসএসসির, দুটো কোশ্চেনই আমার এসএসসির কোশ্চেন। হ্যাঁ, এসএসসি বড় হাতে লিখতে হবে। তো এসএসসি, এই যে এক্সামে যে প্রশ্ন দুটো এসেছে, এটা এসেছে ঢাকা বোর্ডে, দিনাজপুর বোর্ড। তো ঢাকা দিনাজপুর বোর্ডের দুটো কোশ্চেন আমি এখানে নিয়ে এসেছি। এটা একটা পেপার। আমার এই ছবি দুটো আসলে নেট থেকে কালেক্ট করা। যারা ঢাকা বোর্ডের স্টুডেন্ট আছো বা দিনাজপুর বোর্ডে আসো, তারা এটা বড় করে দেখতে পারো। মানে তোমরা বুঝতে পারবে এটা কি আসলে ঘটনা কি বলতে যাচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখো, আমি কথা যেটা বলতে যাচ্ছি। দেখো তোমাদের এই যে প্রশ্ন দুটো এসেছে, এখানে 8 নাম্বার, এখানে 4 নাম্বার, এটা ছিল সংঘর্ষের ওপর। এত বড় ব্লান্ডার আমি কখনো দেখিনি যে এরকম ব্লান্ডার করে। আমাদের বোর্ড কোশ্চেন গুলোতে আসলে ভুল পড়ানো হয়, মানে ভুল কোশ্চেন দিয়ে দেয়। আর এগুলো সলভ করতে গেলে ভুল কনসেপ্ট দিয়ে সলভ করতে হবে। সঠিক কনসেপ্ট দিয়ে সলভ করিয়ে কোনো লাভ হয় না স্টুডেন্টদেরকে। কেন লাভ হয় না? কারণ সঠিকটা আমি শেখানোর পরও সে ভুলটাই করবে আবার। তো প্র্যাকটিস যখন ভুলের উপর থাকছে, সে তার ভবিষ্যৎটা কতটা অনিশ্চয়তার দিকে ঝুঁকে পড়ছে। যারা গার্জেন আছেন তারা একটু সচেতন হবেন। আর যারা টিচার, যারা কোশ্চেন বানাচ্ছেন, আমি রিকোয়েস্ট করব তারা আপনারা একটু দেখবেন যে ভুলগুলো মানে কতটা মারাত্মক ভুল, এবং এটা শিক্ষার্থীদের সাথে করা এটা এক ধরনের অপরাধ বলা যেতে পারে। আমি বলবো এটা অপরাধ। আমি একটু পরের স্লাইডে যাই। এখানে যে প্রশ্নটা এসেছে, এটা সম্ভবত ঢাকা বোর্ডের প্রশ্নটা। এখানে 8 নাম্বার যে কোশ্চেনটা, এখানে যে 8 নাম্বার কোশ্চেনটা আছে, সেটা ছিল একটা সংঘর্ষের কোশ্চেন। আমি সরি, একটু দেখে নিই। এটা ছিল সংঘর্ষের কোশ্চেন। আমি একটু বড় করে দিচ্ছি, ভুলটা বলি, মানে কোন লেভেলের ভুল এটা। এখানে বলা হয়েছে যে 25 কেজি ভরের একটা বস্তু আর 20 কেজি ভরের একটা বস্তু, দুটো দুই দিক থেকে আসছে, এবং তাদের ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া হয়েছে 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এতটুকু ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঘর্ষণ সহগ দেওয়া হয়েছে 0.2। আচ্ছা, ভালো কথা। তার মানে তার একটা তলের উপর দিয়ে যাচ্ছে এবং সেখানে ঘর্ষণ বল কাজ করছে। আমরা ধরে নিব গতি ঘর্ষণ কাজ করছে, পিছলে যাচ্ছে। ভালো কথা, একটু বোঝার চেষ্টা করো। এখানে বলছে ভুলটা দেখো কোথায়। বস্তু দুটির মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো। এখানে হচ্ছে বিশাল বড় গন্ডগোল। এই লাইনটাতে বস্তু দুটির মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো। এটা কোনো সচেতন মানুষের প্রশ্ন হতে পারে? এটা কি কোনো সচেতন প্রশ্নকর্তার কোশ্চেন হতে পারে? স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? হোয়াট ইজ ইলাস্টিক কলিশন? এখানে বলেছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক আমাদের এসএসসির যে বই, 9-10 যে বই, সেখানে স্থিতিস্থাপক কথাটা উচ্চারণই নাই। এখন থাকতে পারে, আমি যতদিন দেখেছিলাম বইটা, এখন দেখি না সেভাবে। তো এই স্থিতিস্থাপক সংঘর্ষ, এই স্থিতিস্থাপক নামটার সাথে তারা শব্দের সাথে স্টুডেন্টরা পরিচিত নয়। ভালো কথা, পয়েন্ট নাম্বার 1। পরিচিত না হোক, তারা বইয়ে যেটা পড়েছে সেটা সঠিকভাবে পড়েছে, যে সেখানে ভরবেগ সংরক্ষণ হবে আর গতিশক্তি সংরক্ষণ হবে। তো ভরবেগ আর গতিশক্তি সংরক্ষণ যদি হয়, তবেই সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ। যারা প্রশ্নকর্তা তাদের মনে হয় এটা জানা উচিত ছিল। আর এখানে ঘর্ষণ বল যদি কাজ করে, ঘর্ষণ বল কাজ করলে মানে ঘর্ষণ বল যদি কাজ করে, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ কি করে হবে বলুন? স্থিতিস্থাপক সংঘর্ষে আপনার মিনিংটাই বোঝেননি। কেউ যদি মনে করে যে আমি উপরে কথা বলছি, এটা ভুল কথা। আমি একবারে খুব সিরিয়াস কথা বলছি, আপনারা মিনিংটাই বোঝেননি। আমার এনার্জি লসের ব্যাপার এখানে আসবে। আমার ফাইনাল এনার্জি সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে যে মোট এনার্জি যদি কনজার্ভ না থাকে, মানে কাইনেটিক এনার্জি, গতিশক্তি যাকে বাংলায় বলা হয়, তো গতিশক্তি যদি কনজার্ভ না থাকে, তাহলে কিভাবে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে? আর আমরা জানি কি ঘর্ষণ বল কাজ করলে কি হবে, সেখানে অলওয়েজ কিন্তু সেখানে এনার্জি লস করবে। আপনি যদি বলেন সংঘর্ষকালীন সময় অবস্থায়, ওই সময়টুকুতেই যদি বলেন আপনি, সেই সময়টুকুতে ঘর্ষণ বল আছে, ফ্রিকশন আছে।
আমি আইডিয়াল কেস যদি চিন্তা করি, সেই ফ্রিকশনের কারণে কিন্তু সেখানে এনার্জি লস হবে। সেখানে যেহেতু এনার্জি লস হবে, এটাকে আপনি কখনোই বলতে পারেন না এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আপনার উদ্দীপকের মধ্যেই হয়ে গেছে কি একটা বিশাল বড় একটা ধরনের ঝামেলা। ব্যাপারটা এরকম যে আমি পানিতে ঝাঁপ দিলাম কিন্তু আমার গায়ে আগুন ধরে গেল, এরকম। এই প্রশ্নটা একটা ভুল কনসেপ্টের উপর তৈরি হয়ে আছে। এটা কি? এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। ভুল কনসেপ্ট। এটা টাইপিং মিস্টেক না, এটা ভুল কনসেপ্ট। এখানে গয়ে যে প্রশ্ন করা হয়েছে, বলা হচ্ছে এ বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। হ্যাঁ, ঘর্ষণ বল নির্ণয় করতে পারবে, সে গতি ঘর্ষণ নির্ণয় করে ফেলবে, এতে সমস্যা নেই। আমার ক্রিয়েটিভ কোশ্চেন বলা হয় ঘকে। এখানে ক্রিয়েটিভিটির কি আছে? এখানে পুরোটা খিচুড়ি হয়ে আছে। এখানে বলা হচ্ছে কোন শর্তে বস্তু দুটির মধ্যে সংঘর্ষের পর ভরবেগ সংরক্ষিত হবে। এখানে সংঘর্ষের পর ভরবেগ সংরক্ষিত হওয়ার কোনো এখানে শর্ত আছে? উদ্দীপকে কি কোনো শর্ত আছে? উদ্দীপকে কিন্তু কোনো শর্ত দেওয়া নাই। উদ্দীপকে যে ঘটনা দেওয়া হয়েছে সেখানে ভরবেগ সংরক্ষিত হবে না, কারণ এখানে বাহ্যিক বল কাজ করছে। এখানে বাহ্যিক বল আসলে ঘর্ষণ বলই ঠিক না। আমি যদি আরো ডিপলি বলি কথাগুলো, তাহলে এখানে বাহ্যিক বল আছে আরো দুটো। একটা হচ্ছে গ্র্যাভিটি, আর একটা হচ্ছে নর্মাল রিয়াকশন, অবিলম্ব প্রতিক্রিয়া। তো বাই দ্য ফল্ট আমার গ্র্যাভিটি আর লম্ব প্রতিক্রিয়া বল আসলে পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করছে। তো এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ করাটা পসিবল, কিন্তু আমার ফ্রিকশন তো এক্স অক্ষ বরাবর কাজ করছে, তাই না? তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা তো সলভ করে ফেলো, তোমরা সব দেখো, গাইড মুখস্থ করো। এটা আসলে গাইড মুখস্থ করলে পারা যাবে এরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলো আসলে আমাদের স্টুডেন্টরা হয়তো বা সমাধান করে দিয়েছে, কিন্তু এটা ভবিষ্যতের জন্য এটা আসলে আমাদের বড় একটা বিপদ। এই ভুল কনসেপ্ট যেগুলো আমি বলছি না, এই ছোট ছোট ভুল কনসেপ্ট বড় অবস্থায় যখন চলে যাবে, অনার্সে যখন যাবে তারা, তোরা যখন ইঞ্জিনিয়ারিং শিখবে, কি শিখবে? কিছু শিখবে না। তার ভুলের উপর দাঁড়িয়ে থেকে ভুলগুলো ভাঙতে সময় চলে যাবে। কোন শর্তে সংঘর্ষের পর ভরবেগ সংরক্ষিত হবে? জানি এটা অ্যান্সার অনেকেই করে দিয়েছে। এখানে ঘর্ষণ না থাকলে ভরবেগ সংরক্ষণ হবে, এটা হচ্ছে ক্লিয়ার কাট। আর যদি ঘর্ষণ বল থাকে তাহলে আমার কি হতে হবে? এই যেটা ইম্পালস হবে, তো সংঘর্ষে তো ইম্পালস হয়, মানে বলের ঘাত যেটা। তো এখানে যখন টক্করটা লাগবে তখন ক্রিয়াকালটা অনেক ছোট হতে হবে। যদি ক্রিয়াকাল যদি নেগলিজেবল হয়, ক্রিয়াকাল যদি আমার নেগলিজেবল হয়, টেন্ডস টু 0 হয়, অর আমার এখানে ফ্রিকশন যদি আমার 0 হয়, এছাড়া কোনো এখানে অপশন নাই। কিন্তু আমার এখানে প্রশ্নটাতে ভুল এই কারণে, যেখানে বলাই হয়েছে কি এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো, বিশাল বড় ভুল। কি উত্তর দিবে এটা? এটা উত্তর, এটা এক লাইনে উত্তর কি মান পাবে বুঝতে পারি না। নেক্সট কোশ্চেন দেখেন, ঢাকা বোর্ডের কোশ্চেন। এবার এটা দিনাজপুর বোর্ডের কোশ্চেন দেখেন। এখানে বলছে কি, আমি একই টাইপের প্রশ্ন নিয়ে এসেছি আসলে। এই কোথায় কখন পড়েছে? আপনি শিওর একটু আগে পড়েছে? ঠিক আছে, এখানে একটু দেখেন। না, এখানে এবার আসি দিনাজপুর বোর্ডের সেই কোশ্চেনে। আচ্ছা, এটা নেট থেকে নেওয়া, এখানে এটা অ্যান্সার দিয়ে দিয়েছে এখানে এভাবে, তো একটু লেখা একটু ঝামেলা মনে হতে পারে। এখানে সে কলিশনের কথা বলা হয়েছে। প্রশ্নটা দেখুন, আমরা যে ক্রিয়েটিভ কোশ্চেন বলি, বলছি এগুলোকে, এখানে যে ক্রিয়েটিভ কোশ্চেন গুলো বলছি, এটা কি হলো? এটা কেটে দিতে হবে। আচ্ছা, তো আমরা যে ক্রিয়েটিভ কোশ্চেন বলছি, এখানে বলছে কি একটা বস্তু আছে m1 ভর a, আরেকটা বস্তু আছে m2 ভর b, আর দুটো বস্তুর স্পিড দেওয়া হয়েছে 20 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তো এই বেগ নিয়ে তারা আসছে বিপরীত দিকে একেবারে। ভালো কথা, এরকম প্রশ্ন স্টুডেন্টরা পারে। 200 মিটার দূরত্বে তারা ছিল শুরুতে, এটাও ঠিক আছে। আচ্ছা, ছবিটা একটু ভুল আছে, কারণ মাঝামাঝি অবস্থায় সংঘর্ষ হবে না, এটা সেভাবে ধরা যাবে না, সংঘর্ষ অন্য জায়গায় হবে, কারণ দুটো ভিন্ন ভিন্ন বেগে আসছে। আচ্ছা, এখানে ভুলটা দেখেন। এখানে বলছে কি সি বিন্দুতে বস্তু দুটির মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুদের ক্ষতিগ্রস্ত হয়। এই পয়েন্টটা গোটাটাই ভুল,
স্টুডেন্টরা প্রথমে চিন্তা করবে মাঝখানে এসে সংঘর্ষ হলো। আমি ক্ষমা করলাম, স্টুডেন্টরা এটা মার্সি করবে, স্টুডেন্টরা বুঝবে যে এটা ছবি আঁকাতে ভুল আছে, সমস্যা আছে। এখানে ভুলটা দেখেন, মারাত্মক ভুলটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ বলছে, আবার বলছে ক্ষতিগ্রস্ত হয়। কথাটা এখানে বুঝতে হবে, ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি, এর মিনিংটা কি, এটা কোন দেশের ফিজিক্স, এটা কোন দেশের ফিজিক্স? স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, ব্লান্ডারটা দেখুন, স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। হায় হায় হায়, মানে আমি যেই বললাম যে আমি পানিতে ঝাঁপ দিলাম আবার গায়ে আগুনও ধরে গেল। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম যে নিজের যুক্তি থেকে নিজে হচ্ছে এখানে কন্ট্রাডিকশনটা দেখেন। একবার বলা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরে বাবা, ক্ষতিগ্রস্ত হওয়া মানে হচ্ছে সাইড শেষ চেঞ্জ হওয়া, একটা বস্তুর আকার আকৃতি পরিবর্তন ঘটা, সেখানে এনার্জি লস করা, এই তো। তো সংঘর্ষের পরে যখন আকার আকৃতি চেঞ্জ হবে তখন কি হবে, সেখানে তার কাইনেটিক এনার্জি যেটা ছিল আগে, মোট কাইনেটিক এনার্জি আমার এখানে কমে যাবে, চেঞ্জ হবে, অন্য শক্তিতে রূপান্তর হবে, তার ক্ষতিগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে কি সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে? কারণ স্থিতিস্থাপক সংঘর্ষের ডেফিনেশনে হচ্ছে কি, তার সাইজ শেপকে রিগেইন করবে আফটার কলিশন। আর সেখানে কোনো সাউন্ড হবে না, কোনো শব্দ হবে না, কোনো তাপ উৎপন্ন হবে না, কোনো শক্তির রূপান্তর ঘটবে না। তো কাইনেটিক এনার্জি যা ছিল আগে, গতিশক্তি যা ছিল তাই থাকবে। তো এখানে ভুলটা হচ্ছে এটা যে উদ্দীপকটাই ভুল। আচ্ছা, এবার আসি স্টুডেন্টরা কি প্রশ্ন সলভ করবে। এখানে বলছে কি সি বিন্দুতে পৌঁছানোর সময় নির্ণয় করো। এটা আসলে 7 লেভেলের প্রশ্ন, 7 গ্রেডের প্রশ্ন। সি বিন্দুতে আসার বেগ, এগুলো 7 গ্রেডের প্রশ্ন। অ্যাকচুয়ালি যদি আমি আন্তর্জাতিক মানের কথা বলি, আসলে একবার তো ওয়ার্ল্ড ব্যাংকের জরিপে আসলোই যে বাংলাদেশের ইন্টারমিডিয়েট যেটাকে বলা হয় এইচএসসি স্টুডেন্টদের যে মানে যেটা শিখন ফল মানে যেটা নলেজ গেইন করে সেটা 7 গ্রেডের সমান। তো এটা 6-7 গ্রেডের মতো একটা ব্যাপার। যাই হোক, আমি মূল কথায় বলি, এখানে ঘ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে সংঘর্ষের পর। আরে বাবা, সংঘর্ষের পর কি? সংঘর্ষের পর, আচ্ছা, সংঘর্ষের পর বস্তুটি অধিক ক্ষতিগ্রস্ত হবে। কোন বস্তুটি অধিক ক্ষতিগ্রস্ত হবে? আচ্ছা, অধিক ক্ষতিগ্রস্ত হবে এর কোনো সমীকরণ আছে ফিজিক্সে? এটা কোথায় পেয়েছেন আপনারা? অধিক ক্ষতিগ্রস্ত হবে এরকম প্রশ্ন আমি আরো দেখেছি, এর আগেও দেখেছি, এগুলো নিয়ে কথা বলিনি আমি, কিন্তু অধিক ক্ষতিগ্রস্ত হবে এটা কোন বই আছে? কোন বস্তু অধিক ক্ষতিগ্রস্ত হবে সেটা আপনি কোন কোন ইকুয়েশন থেকে বলবেন, কোন ল থেকে বলবেন? এটা কোনো ল নাই, কোনো ইকুয়েশন নাই। একটা বস্তু যদি হয় চিরার মোয়া, চিরার লাড্ডু, আর একটা বস্তু যদি হয় লোহার বল, তাহলে কি ক্ষতিগ্রস্ত হবে? এটা যদি চিরার লাড্ডু হয়, এটা যদি লোহার বল হয়, তাহলে কে ক্ষতিগ্রস্ত হবে? তার ম্যাটেরিয়াল কি, তার শেপ কি, এগুলো অনেক কথা আছে, এগুলো কোনো ইকুয়েশন নাই। এটা একটা অবান্তর একটা কথা যে কোন বস্তু অধিক ক্ষতিগ্রস্ত হবে। আর এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রশ্নটা আসছে কেন? এটা তো বলে দিয়েছি স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়। আবার গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমি অনুরোধ করব স্টুডেন্টদেরকে এই সব বিষয় নিয়ে একটু সচেতন থাকার। তোমরা একটু সচেতন থাকবা, তোমরা টিচারদেরকে প্রশ্ন করবা যে স্যার আমরা প্রশ্নটা সলভ করবো, এটা মানে কি, ক্ষতিগ্রস্ত কখন হয়, এটার ইকুয়েশন কি, এটা প্রশ্ন করতে হবে, জানতে হবে। আর আমাদের যে কালচারটা তৈরি হয়েছে, আমি শত শত ভুল ধরতে পারবো বোর্ড কোশ্চেনের, কিন্তু আমার এত সময় নাই। আমি একটা প্রশ্ন আমি তুলে এনে দিলাম, এটা এসএসসি লেভেলের প্রশ্ন, ইন্টারমিডিয়েট লেভেলের প্রশ্নে অনেক ভুল আছে। তো আমি বলবো যে টিচার যারা পড়াবেন তারা বিষয়গুলো একটু বুঝে বুঝে পড়াবেন স্টুডেন্টদেরকে। আর আমাদের ভবিষ্যতের জন্য আসলে বড় বিপদ এগুলো। আমার যেখানে আমার লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, লক্ষ লক্ষ স্টুডেন্টের মেধা যাচাই হচ্ছে, কিসের ভিত্তিতে? এই যে প্রশ্নের ভিত্তিতে। সে প্রশ্নে যদি গলত থাকে তাহলে তারা কি করবে বড় হয়ে? আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, এটা আমার দায়িত্ব থেকে বললাম আমি, এটা আমার দায়িত্ব এবং এটা আমার কর্তব্য।